আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একজন একটু জানাও। ওকে, রড সিমেন্টের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিলের 2025 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চের 2 তারিখে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় করছে রড ও সিমেন্টের পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, তারপর পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা, রেজার্ভ ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান, রেজার্ভ ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো, রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান ক্রয় করা হলো। উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করতে হবে। খুব সুন্দর কথা, ব্যয় হিসাবের পরিমাণ। তো ব্যয় হিসাবের পরিমাণ বললে আমাদের কি করা উচিত? ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? তারিখ বিবরণ, টাকা টাকা একটা ছক নিব, এবং এটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের সমাধান। সমাধান 3 নং প্রশ্নের সমাধান। ওকে, এরপরে ক নং কি বলতেছে? যে ব্যয়ের পরিমাণ, ব্যয় হিসাবের পরিমাণ, ব্যয় হিসাবের পরিমাণ, পরিমাণ এটার জন্য খতিয়ানও করা যেতে পারে, ব্যয় হিসাব শুধু ব্যয়গুলোর জন্য। ওকে, কত সাল? 2025 সাল। 2025 সাল। যাদের আচ্ছা, যাদের হচ্ছে তোমার 2025 সালের বই, তাদের বইয়ের সাথে কি এই অঙ্কগুলো মিল আছে কিছু? আমি তো একবারও জিজ্ঞাসা করলাম না তোমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপর কি বলতেছে? তাহলে ব্যয় হিসাবের পরিমাণ। তো দেখো তো এখানে কোনটা কোনটা তার জন্য ব্যয়। তার কিন্তু দোকান রড সিমেন্টের, অর্থাৎ রড সিমেন্ট এগুলো যদিও স্থায়ী মনে হচ্ছে শুনে, কিন্তু এটা স্থায়ী না, তার ব্যবসায়ী এটা। সো এটা তার জন্য একটা পণ্য। তাহলে দেখো আমরা 2 তারিখে দেখি 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় করছে, এটা তার জন্য একটা ব্যয়, কারণ তার ব্যবসার এটা পণ্য, তার জন্য এটা সে ক্রয় করছে যেহেতু। হ্যাঁ, সো এটা বিক্রি করার জন্য ক্রয় করছে, এই কারণে এটা হচ্ছে একটা পণ্য। 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা দিয়ে, মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ রড ব্যাগ সিমেন্ট ক্রয়, সিমেন্ট ক্রয়, সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা লিখলাম। তারপর দেখো 4 লক্ষ টাকা। তারপর এই যে রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, এটা হচ্ছে একটা সম্পদ, স্থায়ী সম্পদ। এটা তো সে বিক্রি করবে না, সে এটা ব্যবহার করবে। এটা কি করবে? সে ব্যবহার করবে। ব্যবহার করলে সেটা হচ্ছে সম্পদ। সো এটা আমাদের জন্য ব্যয় না। পূর্বে পাওনা বাবদ চেক প্রাপ্তি, একজনের কাছে টাকা পাইতে সে তোমাকে চেক দিছে, এটা আয় ব্যয় তো কিছুই না। ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা, এটাও আয় ব্যয় না। রেজার্ভ ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়, এটা বিক্রয় করছে, সো এটা আয় হয় না, এটা ব্যয় হয়েছে। রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান, দেখো 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান। এই যে ট্রাক ভাড়া দিছে, এটা হচ্ছে পরিবহন তার জন্য। হ্যাঁ, এটা পরিবহন ব্যয়। সো কত টাকা? 25,000 টাকা, 20 তারিখ, মার্চের 20 তারিখ। হ্যাঁ, ট্রাক ভাড়া লিখে দাও, জাস্ট ট্রাক ভাড়া, অথবা তুমি চাইলে পরিবহন খরচ লিখতে পারো। ট্রাক ভাড়া 25,000 টাকা, 25,000 টাকা। ওকে, 25,000 টাকা। সো এরপরে দেখো 25,000 টাকা। তারপরে রেজার্ভ ট্রেডার্স হতে 100 ব্যাগ সিমেন্ট ফেরত আইসে, বিক্রি করছিলে ফেরত আইসে, এটা নিয়ে নো কমেন্টস। এটা কোনো আয় ব্যয় বোঝাচ্ছে না, বরং আরও তোমার আয়টা কমে যাচ্ছে। রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান কিনছো, এই ভ্যানটা তুমি বিক্রি করবা না, এটা তুমি প্রতিষ্ঠানে ব্যবহার করবা। সো তুমি এটাকে সম্পদ ধরে নিতে পারো। তো আমরা 2টা এন্ট্রি পাইলাম এমন, যেটা ব্যয় বোঝাচ্ছে। একটা হচ্ছে 4 লক্ষ টাকা, আর একটা 25,000 টাকা। সো 4,25,000 টাকা। বলো। ওকে, একজন একটু জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। কি জানি প্রশ্ন করছিলে, তার মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেছিল, একটু বলো, মনে আছে প্রশ্নটা? স্যার বলছিলাম যে 6 তারিখ টাকা নষ্ট না। থ্যাংক ইউ। 6 তারিখে কি বলছে? রড সিমেন্ট পরিমাপের জন্য স্কেল করা, এটা তো অফিস সরঞ্জাম, অফিসের সরঞ্জাম। এটা এটা তো ব্যবহার করবে সে। হ্যাঁ, এটা ব্যবহার করবে না সে তো, অফিস সরঞ্জাম ব্যবহার করবে, এটা তো সে বিক্রি করবে না।
সে যেটা বিক্রি করার জন্য কিনবে সেটা হচ্ছে তার ব্যয়, সেটা তার জন্য ক্রয় আর কি। এছাড়া আরও অনেক ব্যয় থাকতে পারতো, ভাড়া টাড়া হ্যান্ড অনেক কিছু থাকতে পারতো, তো সেগুলো তো আর নাই, তাই না? তো এই জন্য এটা আর কি একটা সম্পদ, হ্যাঁ এটা একটা সম্পদ। ওকে, সো তারপরে এটা হচ্ছে ক নং শেষ। এখন আমরা খ নাম্বারে যাই, চলো। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্লিজ। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না? তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আমাদের এখানে বলতেছিল, হ্যাঁ, বলতেছে যে মার্চ 2 থেকে মার্চের 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ, মানে কাজটা করতে বলছে কি, হিসাবের শ্রেণীর একটা ঘর দিতে হবে, ডেবিট ক্রেডিটের একটা ঘর দিতে হবে, আর টাকার একটা ঘর দিতে হবে সংশ্লিষ্ট পক্ষ। তাহলে এখানে আমাদের তারিখের ঘর তো লাগে, এর পক্ষ বা হিসাবের ঘর লাগে, তারপর হচ্ছে শ্রেণী আর ডেবিট ক্রেডিট এবং টাকা। তো দেখো এটা, হ্যাঁ ঠিক আছে, তারিখ, পক্ষ বা সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, হিসাবের শ্রেণী। এটা হয়তো বা এক একজন উত্তর এক এক রকমভাবে লিখতে পারে, তবে এখানে তুমি টাকার ঘরটা দিলে ভালো হয়, অনেকে টাকার ঘরটা দিতে চায় না। হ্যাঁ বলো। আমার যে এই বইতে ডেবিটের জায়গায় ডেটর লেখা। ডেটর আর ডেবিট একই জিনিস, ডেটর ডেবিট একই জিনিস। ওকে ওকে, তারপর দেখো। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে না, হিসাবের শ্রেণী হবে আগে, পক্ষপাত হিসাবের পরে হবে হিসাবের শ্রেণী, একই কথা, হচ্ছে ডেবিট ক্রেডিট পরে সবার লাস্টে হবে ইচ্ছা, এইভাবে না করতে। তোমার ইচ্ছা, তুমি যেভাবে দিতে পারো। ও আচ্ছা ঠিক আছে। এটা কোনো নিয়ম নাই হিসাব বিজ্ঞানের যে কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে। হ্যাঁ, জাবেদার ওখানে নিয়ম আছে, জাবেদা অধ্যায়ে দেখবা। হ্যাঁ, জাবেদা অধ্যায়ে দেখবা বলা থাকবে, সিরিয়ালে বলা থাকবে যে প্রথমে তারিখ থাকতে হবে, তারপর হিসাবের শিরোনাম থাকতে হবে, তারপরে হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা থাকতে হবে, তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা থাকতে হবে, মানে লেখা থাকে নিয়মে। এই অধ্যায়ে এরকম লেখা নেই কোনো কিছু যে তোমাকে সেইভাবে করতে হবে। সো কোনো অঙ্কে বলছে যে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কোনো অঙ্কে বলছে হিসাবে শ্রেণী নির্ণয় করো। তবে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে একটা অঙ্ক আছে, তবে সেখানে বলে দেওয়া থাকবে, হ্যাঁ এখানে একটা
কাজ দেওয়া ছিল সম্ভবত, যে এই যে এইটা এখানে দেখো। সো এইখানে তুমি এটা কিছুটা ফলো করতে পারো, তাছাড়া তারপরও দরকার নেই, হ্যাঁ প্রয়োজনও নেই। এখানে একটা দিছে জাস্ট নমুনা ছক দিছে যে এই অঙ্কের জন্য। তো এখানে আমরা তো এখান থেকে সব তথ্য নিচ্ছি না হুবহু, আমরা নিচ্ছি কিছু কিছু তথ্য নিচ্ছি। এই কারণে আর কি আমাদের এখানে এরকম কোনো নিয়ম নাই যে আমরা ওইটা ফলো করতেই হবে, এটার জন্য কেউ কাটা দিবে না। সো তুমি চাইলে যে কোনো গাইড বই ফলো করতে পারো, এটা তোমার ইচ্ছা। সেটা লেকচার কিংবা হচ্ছে তোমার পাঞ্জেরিটা ফলো করতে পারো, লেকচারটা বেস্ট হবে, লেকচারটা ফলো করতে পারো। লেকচারের নিয়ম অনুযায়ী যদি সমাধান করো সেটা আমার মনে হয় যে সবচেয়ে বেটার হয় আর কি। তাছাড়া আমার এই সম্পর্কে আর কোনো কমেন্ট নাই। ওকে, তো হিসাবে শ্রেণী উল্লেখ সহ ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ওকে, সো এখন কত তারিখ ছিল? প্রথমে 2 থেকে 15 তারিখ। তো আমরা দেখি 2 তারিখে কি আছে। 2 তারিখে মার্চের 2025 মার্চের 2 তারিখ কি লেখা আছে? মার্চের 2 তারিখে 100 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা দিয়ে। তো এটা সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট ক্রয় করছো। তো সিমেন্ট ক্রয় এটা একটা পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় করলে কি হবে? ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট হবে। হ্যাঁ ক্রয় হিসাব ডেবিট হবে। তো কেন ক্রয় হিসাব ডেবিট? কোন কারণে? এটা হচ্ছে হিসাবের শ্রেণীটা হবে, ক্রয় হচ্ছে একটা ব্যয়। হিসাব কয় প্রকার? 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তো এই 5টার মধ্যে এই ক্রয়টা হচ্ছে একটা ব্যয়, এজন্য আমরা ব্যয়ের ঘরে লিখব। তারপর দেখো ক্রয়ের পরে এখন আছে কি? সে নগদে ক্রয় করছে নিশ্চয়ই, তো নগদ টাকা চলে যাবে, এজন্য আমরা লিখব কি? নগদান হিসাব, নগদান হিসাব। তো নগদে ক্রয় করছে এজন্য নগদান হিসাব। আর নগদ টাকা নামক সম্পদ কমে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। এটা একটা সম্পদ হিসাব, হ্যাঁ এটা একটা কি? সম্পদ হিসাব। আর টাকা কত হবে? 4 লক্ষ টাকা। হ্যাঁ বলো। স্যার ওই যে 4 লক্ষ টাকা যে আমি তো ক্রয়ের কথা বলছি না, আরেকটা আছে যে 10,000 টাকার ব্যাগ। না 1000 না, এটা হচ্ছে 1000। শোনো এখানে একটু কষ্ট করে এটা দিতে পারতো হয়তো ওরা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের, যে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় হচ্ছে তোমার 4 লক্ষ টাকা দিয়ে, অর্থাৎ 1000 ব্যাগ। তো এখানে বলে নাই যে এক ব্যাগ হচ্ছে তোমার এক ব্যাগের দাম 400 টাকা, 400 টাকা করে, হ্যাঁ 400 টাকা দামে 1000 ব্যাগ সিমেন্ট। তখন তুমি করতা কি? এই 400 গুণ 1000 দিতা, দিয়ে তারপরে 4 লক্ষ টাকা বের করা লাগতো, এই আর কি, তাছাড়া কিছু না। তো এটা 1000 কতগুলো কিনছে সেটা বলছে, কিন্তু মোট টাকা হচ্ছে 4 লক্ষ। সো এটা নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু এইটা নিয়ে একটা কাজ আছে মার্চের হচ্ছে তোমার এই যে দেখো 26 তারিখের হিসাবে। সো এটা পরে আমরা যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হবো। ওকে, তারপর দেখো মার্চের 2 তারিখের পরে, মার্চের 2 তারিখের পরে আছে হচ্ছে 6 তারিখে, মার্চের 6 তারিখে, মার্চের 6 তারিখ। তো 6 তারিখে কি করছে উনি? হচ্ছে রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় করছে 40,000 টাকা। তো এটা অফিসের একটা সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব দিতে পারো। হ্যাঁ আরও অনেক নাম থাকতে পারে, দিতে পারো অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। আচ্ছা, অফিস সরঞ্জাম হিসাব এটা একটা সম্পদ, এই সম্পদটা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে, এই কারণে ডেবিট হবে। আর এর বিনিময়ে দেখো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে কত টাকা? 40,000 টাকা। হ্যাঁ এই যে 40,000 টাকা, হ্যাঁ নগদ টাকা নামক সম্পদ চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে। তো নগদ টাকা নামক সম্পদ চলে গেলে সম্পদের পরিমাণটা কমে যাবে না, এই কারণে নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ সম্পদ কমলে ক্রেডিট হয়। সেখানে লিখবো কি? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। সম্পদ, এটাও হচ্ছে সম্পদ, হ্যাঁ এখানেও সম্পদ। বলতে পারো স্যার দুইটাই সম্পদ কেন হতে পারে? দুটো সম্পদ হতে পারে। তারপরে 2 তারিখের পরে 6 তারিখ, 6 তারিখের পরে হচ্ছে 9 তারিখ, পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা, চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। কত তারিখ ছিল এটা? 9 তারিখ ছিল। তো লেখো 9 তারিখ। খেয়াল করো, পূর্বের পাওনা বাবদ, পাওনা মানে হচ্ছে দেনাদার, পাওনা মানে দেনাদার, লিখে রাখো পাওনা মানে দেনাদার। তাহলে তুমি তোমার দেনাদারের কাছ থেকে চেক পাইছো, অর্থাৎ তুমি তোমার দেনাদারের কাছ থেকে যখন চেক পাচ্ছ তখন কিন্তু তোমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। হ্যাঁ ব্যাংক হিসাব ডেবিট কেন? কারণ এটা হচ্ছে একটা কি? সম্পদ, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। যখন ব্যাংকে টাকা বাড়বে তখন ব্যাংক নামক সম্পদটা বৃদ্ধি পাবে। কার কাছ থেকে পাচ্ছ তুমি? তোমার দেনাদারের কাছ থেকে, বা তোমার পাওনা, পাওনা মানে দেনাদার। হ্যাঁ সো তুমি দেনাদার হিসাব লিখতে পারো, বা তুমি প্রাপ্য হিসাবও লিখতে পারো। সো দেনাদার হিসাব,
হ্যাঁ, দেনাদার হিসাব, দেনাদার হিসাব, দেনাদার হিসাব ক্রেডিট। তুমি চাইলে এটা প্রাপ্য হিসাব লিখতে পারো, প্রাপ্য হিসাব লিখতে পারো। তাহলে দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। কেন? কারণ দেনাদার নামক সম্পদ কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেনাদার ও সম্পদ। হ্যাঁ, দেনাদার ও সম্পদ, সো দেনাদার হিসাব লিখতে পারো। বলছি, ওকে, তাহলে কত টাকা হবে? 2 লক্ষ টাকা। সো এখানে 2 লক্ষ টাকা লিখে দাও, 2 লক্ষ টাকা। স্যার পরে যাবে না আমি বলি। হ্যাঁ বলো। স্যার ওইটা দেখেন, ওইটা পরেরটা বলছে তারিখেরটা 15 তারিখেরটা বলছে না, হ্যাঁ ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা। হ্যাঁ বলো কি হবে? ব্যাংক থেকে উত্তোলন করছে না, হ্যাঁ। এটা তো হইবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। খুব চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ। শোনো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, তুমি যখন তোমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবা, তখন তোমার নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে। এই জন্য নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে, কারণ নগদ টাকা নামক সম্পদ, হ্যাঁ জি, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সো এখানে কি হবে? সম্পদ, সম্পদ। সো কত টাকা? 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এরপরে দেখো, তুমি কোথা থেকে টাকা আনতেছো? ব্যাংক থেকে। তো ব্যাংকের টাকা কমে যাবে না, এই জন্য ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এখানে সম্পদ কমে যাচ্ছে 1,50,000 টাকা। হ্যাঁ, এটা সম্পদ, এটাও একটা সম্পদ। চমৎকার, ওকে। তাহলে এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন বলতেছে মার্চের, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে বলতে পারো, মার্চের 18 থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ছকটা নিয়ে নেই, কারণ সহ ডেবিট ক্রেডিট। ওকে, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। কারণ সহ ডেবিট ক্রেডিট তুমি যেভাবে ইচ্ছা সাজাতে পারো, কোনটা আগে পরে হবে তোমার ইচ্ছে, তুমি সাজাতে পারো। হ্যাঁ, ওকে। তারপর দেখো, তো তারিখের ঘরে তাহলে প্রথমে আমরা কত? মার্চের 18 তারিখ 2025, মার্চের 18, মার্চ 18 তারিখ। তাহলে মার্চের 18 তারিখে কি আছে? রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করছে 1 লক্ষ টাকা। মোট টাকার পরিমাণটা দেওয়া আছে 1 লক্ষ টাকা। তো বিক্রি করছে কার কাছে? রেজা ট্রেডার্সের কাছে। এখানে কিন্তু বলেনি যে নগদে বিক্রি করছে, নিশ্চয়ই এটা বাকিতে, কারণ এখানে নাম উল্লেখ আছে। তো নাম উল্লেখ থাকলে বাকিতে। সো আমরা এখানে লিখতে পারি প্রাপ্য হিসাব কিংবা দেনাদার হিসাব। সো আমি যদি লিখি দেনাদার দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে রেজা, এই যে রেজা, হ্যাঁ রেজা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। দেনাদার রেজা হিসাব ডেবিট হবে। কেন ডেবিট হলো? কারণ আমি তার কাছে যখন বাকিতে বিক্রি করব তখন কিন্তু আমার সম্পদটা বৃদ্ধি পাবে দেনাদার নামক। এজন্য এখানে কারণের ঘরে লিখব সম্পদ বৃদ্ধি। এবং কত টাকা বিক্রি করছি? 1 লক্ষ টাকা। এবার দেখো আমি কাজটা করছি কি? বিক্রয়ের কাজ করছি। এজন্য বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে। কেন? কারণ বিক্রয় হিসাব ক্রেডিট কেন? কারণ বিক্রয় হিসাব কেন ক্রেডিট? কারণ বিক্রয় হচ্ছে একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কত টাকা? 1 লক্ষ টাকা। আর এটা হচ্ছে আয় বৃদ্ধি। কারণটা কি? আয় বৃদ্ধি। কেন ডেবিট হলো তার কারণটা লিখলাম, কেন ক্রেডিট হলো তার কারণটা লিখলাম। ডেবিট হয়েছে এই কারণে সম্পদ বৃদ্ধি পাইছে দেনাদার নামক, আর ক্রেডিট কেন হয়েছে? কারণ আয় বৃদ্ধি পাইছে। তারপরে মার্চের 18-র পরে তারপর হচ্ছে 20 তারিখে দেখো, মার্চের 20 তারিখ কি বলতেছে? মার্চের 20 তারিখে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া, কত টন মানে আমার দেখার দরকার নাই, ট্রাক ভাড়া প্রদান করছে 25,000 টাকা। এটা সুন্দর একটা নাম দিতে পারো, পরিবহন খরচ দিতে পারো। কোনো পণ্য ক্রয় করলে সেটা পরিবহন খরচ হিসাব ধরতে হয়, অথবা তুমি ট্রাক ভাড়াও দিতে পারো। তবে সবচেয়ে সুন্দর হয় আমার মতে পরিবহন হিসাব। পরিবহন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তুমি যত পরিবহন ভাড়া দিবা তত তোমার ব্যয় বৃদ্ধি পাবে, এজন্য ডেবিট হবে। সো কত টাকা? হচ্ছে তোমার 25,000 টাকা, 25,000 টাকা। সো হ্যাঁ, ব্যয় বৃদ্ধি, এখানে লিখে দাও ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি পাইছে বলেই আমরা পরিবহন হিসাব ডেবিট লিখছি। তারপরে দেখো আমি ভাড়া দিছি কি? মুখে মুখে দিছি, নগদ টাকা দিছি, এর জন্য নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। সো নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? কারণ নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে।
সো এখানে সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস কত টাকা? 25,000 টাকা। তারপরে দেখো 20 তারিখের পরে 26 তারিখে আছে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এসেছে। তুমি বিক্রি করেছিলা, সেটা ফেরত আসছে। কত করে বিক্রি করছিলা এইটা তোমাকে বের করতে হবে। প্লিজ মিউট করে ফেলো। 200 ব্যাগ বিক্রয় করছিলে 1 লক্ষ টাকা, তাহলে এক ব্যাগের দাম কত? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বিক্রি করছিলা 200 ব্যাগ সিমেন্ট, তাহলে তুমি একটু কেটে কেটে দেখো কত হয়। 500 টাকা করে বিক্রি করছিলে, রাইট? 500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট বিক্রি করছো 500 টাকা করে। তো রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আইছে, অর্থাৎ 100 গুণ 10 গুণ 500, 10 গুণ 500। তুমি 500 ব্যাগ সিমেন্ট, ওই 500 টাকা করে সিমেন্ট বিক্রি, 500 টাকা করে সিমেন্ট ফেরত পাইছো, কত ব্যাগ? 10 ব্যাগ। তাহলে কত হবে? 5 একে 5, 5,000 টাকা হবে। 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকার পণ্য ফেরত আইছে। কিভাবে বের করলাম? ওই যে রেজার কাছে বিক্রি করছিল সেটা হিসাব করছি। 1 লক্ষ টাকা বিক্রি করছিল 200 ব্যাগ সিমেন্ট, 1 লক্ষকে 200 দ্বারা ভাগ দিছি, এক ব্যাগের দাম বেরিয়েছে। এক ব্যাগের দাম দিয়ে আমরা কত ব্যাগ ফেরত পাইছি? 10 ব্যাগ। সেই 10 দ্বারা গুণ করছি, হয়েছে কত? 5,000। এখন দেখো 20 তারিখে, 20 তারিখের পর কত? 26 তারিখে। তাহলে 26 তারিখে কি হবে? আমি যখন ফেরত পাচ্ছি তখন কিন্তু আমার দেনাদারটা কমে যাচ্ছে। আর আমি কি করছিলাম? বিক্রয় করছিলাম। তো বিক্রয় করছি যখন, তখন বিক্রয় হিসাব ক্রেডিট লিখছিলাম। এখন বিক্রয় ফেরত হিসাব ডেবিট লিখব, কারণ এখন আমার আয়টা কমে যাচ্ছে। বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। বিক্রয় কিন্তু ক্রেডিট হয় আর বিক্রয় ফেরত ডেবিট হয়। 5,000 টাকা। হ্যাঁ বলো। স্যার আর দেনাদার হিসাব ক্রেডিট হবে না? হ্যাঁ, আর তুমি কার থেকে ফেরত পাচ্ছ? তোমার দেনাদারের কাছ থেকে ফেরত পাচ্ছ, সে তো তোমার টাকা দেয় নাই। তাহলে দেনাদার নামক সম্পদ কমে যাবে। দেনাদার ব্র্যাকেটে দাও রেজা, দেনাদার নামক সম্পদ কমে যাবে, এজন্য ক্রেডিট হবে। কত টাকা? 5,000 টাকা। রেজা থাকলে হয় না? দিলে ভালো হয়, বেটার হয়। সম্পদ হ্রাস। ওকে, 26 তারিখের পরে দেখো 28 তারিখে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছে 2,20,000 টাকা। এই মোটর ভ্যানটা তোমার জন্য একটা সম্পদ, এই সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানে, এজন্য কি লিখবা? মোটর ভ্যান হিসাব। হ্যাঁ, মোটর ভ্যান হিসাব লিখবা। মোটর ভ্যান হিসাব ডেবিট। কেন? কারণ এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কত টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে? 2,20,000 টাকার। এই জন্য এখানে লিখতে হবে 2,20,000 টাকা। এরপর দেখো আমি মোটর ভ্যান ক্রয় করতে গেলে কি দেওয়া লাগতেছে? তাদেরকে নগদ টাকা নামক সম্পদ দেওয়া লাগতেছে, এজন্য নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। নগদান হিসাব ক্রেডিট, 2,20,000 টাকা। সো এখানে কি হবে? সম্পদ হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের কাজ। এখন বলো কোনো প্রশ্ন থাকলে, আজকের মতো ক্লাস এখানে শেষ হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আছে কোনো প্রশ্ন? না স্যার নেই। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুক্রবার হবে। সো ফিনান্স ক্লাস হবে শুক্রবারে, আশা রাখি সবাই ক্লাসে উপস্থিত থাকবে। হ্যাঁ, আর প্রচুর প্রশ্ন করতে হবে, কথা বলতে হবে ক্লাসে। তবে আমি হচ্ছে বলে দিই যে তোমার নাম কি জানি, মাইমুনা নাকি মরিয়ম? যাই হোক, আমি যখন কথা বলি তখন না বলাটাই বেটার। আর যখন আমাকে একটু বললেই হবে যে স্যার একটু কথা ছিল, তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে অন্যরা আর কি হেজিটেশন ফিল করবে না। তবে তোমাকে থ্যাংক ইউ সো মাচ, কারণ তুমি কথা বলতেছো, এর বিনিময়ে অনেকের প্রশ্ন হয়তো উঠে আসতেছে, কেন অনেকে কথা বলে না, যেটা আমি নিয়মিত রাগ দেখাই যে কেন কথা বলবে না, সবাই ক্লাসে কথা বলতে হবে। তুমি তো ভাই আমার কাছে পড়তেছো, আর আমি তো পর কেউ না, তোমার তো তাপনি, তাই না? তো এরকম করলে হবে নাকি? তোমার বাসা যেখানেই থাক, বাড়ি যেখানেই থাক, তোমার টিচার তোমার আপন মানুষ। সো এখানে তুমি যদি ভয় পাও, তোমার কথা যদি মন খুলে বলতে না পারো, তাহলে হবে না।